হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলুন আজকে আপনাদের একটা ট্রাভেল ব্লগ দিয়ে শুরু করি। অনেক দিন ধরে এক ছোটোখাটো ট্রাভেল ব্লগ শেয়ার করা হয় না। অ্যাকচুয়ালি রান্নার ব্লগ করতে করতে এই জিনিসগুলো একদম ডিলে হয়ে গিয়েছে, দেরি করা। তো আমরা এটা গিয়েছিলাম হচ্ছে লাস্ট জানুয়ারির দিকে আমরা একসাথে দুটো দেশ ভ্রমণ করেছিলাম, সিঙ্গাপুর এবং ফিলিপিন্স। তো সেটার থেকেই একটা ছোট ছোট কয়েকটা ক্লিপ নিয়ে আমি ফার্স্ট ভিডিওটা শুরু করেছি। তো এটা ছিল আমাদের প্রথম ফ্লাইট ধরা। আমাদের ফ্লাইটটা ছিল রাত 12টার দিকে। আমরা এখানে ঢাকা থেকে প্রথমে সিঙ্গাপুর যাব, সেখান থেকে ট্রানজিট নিয়ে আমরা যাচ্ছি ফিলিপিন্সে। তো আমাদের যেহেতু একসাথে দুটো দেশ ভ্রমণ করা, দুটো দেশেরই ভিসা নেওয়া, তো প্রথমে আমরা যেহেতু আমাদের ট্রানজিট সিঙ্গাপুর, সো আমরা আসার পথে সিঙ্গাপুর ঘুরে আসব এবং ফার্স্ট ঘোরাটা আমরা ঘুরবো ফিলিপিন্সে। তো যেই ভাবা সেই কাজ। তো এটা ছিল সেই ফ্লাইটেরই দৃশ্য। রাতে যেহেতু ভিজিট করছিলাম, ভ্রমণ করছিলাম, সেক্ষেত্রে রাতের আকাশে বাংলাদেশকে কীরকম দেখা যায় তারই একটি ছোট ক্লিপ। খুব বেশি নেওয়া যাচ্ছিল না, বিকজ রাতের বেলা এমনি সব কিছু অন্ধকার, আলো ঝলমলে আকাশে সেভাবেও নেই। বা প্লাস যেহেতু ঢাকা ঢাকা আসলে উপর থেকে দেখতে একদম তারার মতোই ছোট ছোট থাকে, লাইট থাকে। আর যেটা হয় আর কি, ফ্লাইটে উঠলে আমার বাচ্চাটা ঘুমিয়ে যায় খুব ইন শর্ট টাইমের মধ্যে। আর দেখা যায় যে খাবার দেওয়ার আগেই সে সবসময় ঘুমিয়ে পড়ে, যার কারণে তার খাবারটা আমরা সবসময় রেখে দিই এবং ফ্লাইট থেকে নেমে হোটেলে পৌঁছে সে খাবারটা খাওয়া হয়, নয়তো সেটা নষ্ট হলে আমরা ফেলে দিই। এটাই আর কি। আর আসলে ফ্লাইটের খাবার, সিঙ্গাপুর এয়ারলাইন্সের খাবার বাচ্চাদের জন্য যেটা দেওয়া হয়, সেই টেস্টের সাথে আসলে আমরা কেউই তো ইউজড না। আমার বাচ্চা তো আরও না, খুব খুঁতখুঁতে স্বভাবের। এই কারণে প্রত্যেকটা জার্নিতে ওর জন্য আমাকে আলাদাভাবে রান্না করে নিতে হয়। তো ফ্লাইটে কি কি খাবার দিয়েছে সেটারই একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। যেহেতু রাতের জার্নি ফ্লাইটে, সেক্ষেত্রে আমাদেরকে তো কোক, স্প্রাইট যেটা আমরা অপশন বেছে নিই সেটা তো থাকি, একটা সফট ড্রিঙ্কস। আর সেটার সাথে হচ্ছে যে মেইন কোর্স, সেটা হচ্ছে একটা আলু পরোটা দিয়েছিল। আলু পরোটাটা প্রথম লেয়ারে ছিল বক্সের, এবং দ্বিতীয় লেয়ারে ছিল হচ্ছে আপনার রাইসের সাথে কিছু সবজি এবং চিকেন আইটেম। তার সাথে ডেজার্টে ছিল একটা চিজ কেক। এখানে রাইসের সাথে আমি দেখছি একটা ডাল ছিল, হ্যাঁ ঘন ডাল ছিল, আর চিকেন ছিল। আর সাথে হচ্ছে পানিটা ওরা এইভাবে প্যাকেট করে গ্লাসে দেয়। একটা ডেজার্ট ছিল চিজ কেকের মতো, আর একটা সালাদ ছিল। তো ট্রানজিটকার সময়কার ভিডিও এটা সিঙ্গাপুরে আমরা যখন ট্রানজিট নিয়েছি সেই সময়কার ভিডিও। কি করব, 3 ঘন্টা ট্রানজিট, আমাদেরকে এদিক সেদিক করে ঘোরাফেরা করে আমাদেরকে এয়ারলাইন্সের ওখানে ইমিগ্রেশন চেক করে আমাদেরকে আবার এয়ারলাইন্স চেঞ্জ করে উঠতে হয়েছে। এটা আসলে সিঙ্গাপুরে এয়ারপোর্টে আসলে আসলে সময় আপনা আপনিই চলে যায়। বিশাল এয়ারপোর্ট, নাম্বার 1 বলতে গেলে এয়ারপোর্ট। এখানে আসলে যে কেউ বলবে না যে এয়ারপোর্টে এসে আমার খারাপ লেগেছে, বা এয়ারপোর্ট আসলে কোনো ভালো মানের নয়। এটা আমি বলছি আসলে, মানে আমার থেকেও আরও বড় বড় ব্লগার, নামকরা ব্লগারও এসে এখানে এতটাই মুগ্ধ হয়ে যায় যে আসলে এই এয়ারপোর্ট নিয়েই তারা একটা ব্লগ করে ফেলে। তো দেখছিলাম ওখানে আমরা সবসময় শুনি যে ট্রেনের কথা এয়ারপোর্টে, সেই ট্রেন দেখছি। আর সাথে এখানে পাশে একটা অ্যাকোরিয়াম ছিল, এখানে কিছু মাছ টাছ ছিল। আমার বাচ্চাটা আমাকে দেখাচ্ছিল এটা কি ওটা কি। আসলে আমি তো সব জানিও না। আসলে বাচ্চারা মায়ের কাছেই সব কিছু জিজ্ঞেস করে, মনে করে তাদের মা সব জানতা শমশের। ব্যাপারটা তো তা না। এই আর কি, এভাবেই আসলে সময় কাটছিল আর কি। দিক সেদিক ঘুরতে ঘুরতে সময়টা কিভাবে পাস করা যায় সেটাই চেষ্টা করছিলাম। তো আমাদের প্রায় ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমরা আবার নতুন করে একটা ট্রলি নিলাম। আমাদের যেহেতু লাগেজ নেই হাতে, লাগেজ তো সব এয়ারক্রাফটেই দেওয়া ছিল। ট্রানজিটের সময় কোনো লাগেজ আমাদেরকে ফেরত দেওয়া হয় না। আমাদের বলতে কাউকেই ফেরত দেওয়া হয় না, সেটা এয়ারপোর্ট টু এয়ারপোর্ট সরাসরি ডেলিভার্ড হয়ে যায়। আমরা যে ট্রানজিটের পর যে এয়ারলাইন্স উঠবো সেখানেই। সো এটা তাদের হেডেক, আমাদের কোনো হেডেক না। এর মাঝে আমরা সিঙ্গাপুরে এয়ারপোর্টটা ঘুরে দেখছিলাম। আমরা একটু ধীরে ধীরেই দেখছিলাম, কারণ আমরা যেদিন আসব, মানে সিঙ্গাপুর ঘুরে আসব, সেই দিনও আমাদের একটা চান্স থাকবে এই এয়ারপোর্টটা পুরোপুরি ঘুরে দেখার। তো আমাদের এই ট্রানজিটের থেকে ইমিগ্রেশন যাওয়ার পথে যতটুকু যা চোখে পড়েছে সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে এয়ারপোর্টটা পুরোটাই ইকো এনভায়রনমেন্ট সিস্টেম।
ইকোসিস্টেম প্লাস মডার্ন টেকনোলজি দুটাকে একসাথে করে কিভাবে ব্লাস্ট করা যায় সেটারই একটা পুরা কি বলবো এটা, এটা একটা নমুনা আর কি আপনারা বলতে পারেন। যেমন দেখুন এখানে ফ্লোরের মধ্যেই তারা অ্যাকোরিয়ামের মতো নিচে সুন্দর মাছ রাখার ব্যবস্থা, উপরে অনেক রকম গাছপালা দিয়ে, এবং পুরো উপরের যে ছাদটা সেটা আপনাদের আকাশ মনে হচ্ছে, আকাশে মেঘ জমে আছে, পাখির কিচিরমিচির, মানে এতটুকু জায়গাটা শুধুমাত্র ছবি তোলার জন্য করলেও এটাতে কিভাবে ইকোসিস্টেমের মাধ্যমে মাছ এবং গাছপালা টিকিয়ে রাখা যায় সেটারই একটা প্রতিচ্ছবি। আমরা অনেকেই অনেক রুম ডেকোরেশন করে থাকি, ইন্টেরিয়র করে থাকি বাড়িঘরে, যারা ধরেন একটু মানে একটু বিলাসী টাইপের জীবনযাপন পছন্দ করে, বা যারা একটু ঘর প্লাস বাইরের ইকো এনভায়রনমেন্টটাকেও ঘরে আনতে পছন্দ করে, তাদের জন্য এটা একটা বেস্ট স্যাম্পল হতে পারে যে কিভাবে আপনি ঘরে থেকেই বাইরের এনভায়রনমেন্ট মানে প্রকৃতির সাথে মিশে যেতে পারেন। এটারই একটা নমুনা। ফ্লোরের মধ্যে মাছ যাচ্ছে, আমার ছেলে ঘুরে ঘুরে দেখাচ্ছে, মা দেখো এখানে মাছ, মানে আমরা অ্যাকোরিয়ামে যে মাছগুলো দেখতে পাই সেটাই ফ্লোরে সুন্দর সিস্টেম করে কাচের লেয়ারের মাধ্যমে সুন্দরভাবে মাছগুলোকে ওখানে ছেড়ে দেওয়া হয়েছে। প্লাস বাচ্চারাও এন্টারটেন হচ্ছে, আমরা এন্টারটেন হচ্ছি, যে কেউ দেখি মজা পাচ্ছে। প্লাস উপরে অনেক ধরনের গাছগাছালি দিয়ে এটাকে সুন্দর ইকো এনভায়রনমেন্টে আনার চেষ্টা করেছে। মডার্ন যুগ মানে এই যে দেখাচ্ছি, এটা দেখেন উপরের যে ছাদটা সেটা একদম নীল আকাশের মতো করে সেটার মধ্যে ছোট ছোট মেঘের একটা মানে কি বলে, এটা প্রজেক্টরের মাধ্যমে সেটাকে একটা হাইলাইট করা হয়েছে যে এই জায়গাটা হচ্ছে আপনি প্রকৃতির সাথে মিশে গেলেন। এয়ারপোর্টের যে ব্যস্ততম জায়গা সেই জায়গাটার থেকে কিছুটা রিল্যাক্স করার জন্য এই ব্যবস্থাগুলো করা, যেটাতে মানুষ ঘন্টার পর ঘন্টা ট্রানজিটে বসে থাকলেও বোর ফিল হবে না। এইভাবেই এয়ারপোর্টটা করা হয়েছে। তো আমাদের প্রায় ট্রানজিট আওয়ার শেষ, আমরা প্রায় এই দিক সেদিক করছি কখন আমরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়াবো। তার মাঝে মাঝে এখানে বিভিন্ন ধরনের নাম করা ব্র্যান্ডের যত শোরুম বা শপ আছে তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আসলে আমরা তো আসলে ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র, গরিব বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা কখনোই কাউকে গরিব হিসাবে পাঠায় না। আমরা সবাই সবার মনের দিক থেকে বড়লোক। তো কিন্তু তারপরও ফাইনান্সিয়াল একটা ব্যাপার থাকে যেটা আসলে সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, সেই কারণে আসলে শোরুমের পাশ দিয়ে যাচ্ছি, ভিতরে ঢোকার আর সাহস পাইনি। যদি আল্লাহ মনে করবে যে হ্যাঁ এই লোকের এখন ভিতরে ঢোকার চান্স আছে, সেই দিনই ভিতরে ঢুকবো। আমি অযথা কোনো শোরুমে গিয়ে জিনিসপত্র নাড়াচাড়া করতে পছন্দ করি না। আমার কাছে মনে হয় আমি যেটার যোগ্য আমাকে সেখানেই মানায়। আমি আজ মানে ব্লগ করার জন্য একটা শোরুমে যাব বা এটা ওটা নাড়াচাড়া করবো, মানুষকে দেখাবো, কি দরকার ভাই? আমি আমি যেটা দেখাতে পারি বা আমার পক্ষে যেটা সম্ভব, আমার ক্যাপাসিটিতে যেটা আছে আমি সেটাই দেখাবো। তো আমরা আরেকটা জায়গায় চলে আসলাম, এটা অনেকটা বাটারফ্লাই টাইপের করা। এখানেও মাছ, মানে এখানে প্রত্যেকটা জায়গায় মনে হবে কি আপনি কোনো লেকের পাড়ে বসে আছেন বা আপনি কোনো পুকুর পাড়ে বসে আছেন, মানে যেখানেই যাবেন পানির ফোয়ারা বা পানির একটা লেক, মানে অ্যাকোরিয়াম তো বলা যাচ্ছেই না, এটা একটা পানির লেকই বলা চলে। সাইড দিয়ে আপনার সুন্দর ছোট ছোট ঝর্ণা, প্লাস বাটারফ্লাই শেপের করে চীনামাটির মাধ্যমে সেখানেও ছোট ছোট কালারফুল গাছ লাগানো। তো সব দেখতে দেখতে ফ্লাইটে উঠে পড়লাম। ফ্লাইটের ওপর থেকে সেই ছবি, সকাল হয়ে গিয়েছে, রাতে রওনা দিয়েছি, সেটা সকালের দৃশ্য। উড়ছি উড়ছি আকাশে পাখির মতো উড়েই যাচ্ছি। আসলে এই জার্নিটা ছিল আমাদের প্রায় 10 ঘন্টার। আমাদের সিঙ্গাপুর যেতে সময় লেগেছে 4 ঘন্টা, মাঝখানে 3 ঘন্টা আমাদের ছিল ট্রানজিট, প্লাস ফিলিপিন্সে যেতে আমাদের সময় লেগেছে প্রায় 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মতোই, এবং হোটেলে পৌঁছাতে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, মানে সব মিলে 10-11 ঘন্টার একটা জার্নি ছিল। তো এই জার্নিটা আসলে বোরিং একদমই ফিল হয়নি, সত্যি কথা যেটা। একদম লম্বা যে 10 ঘন্টা প্লেনে বসেছিলাম ব্যাপারটা তো এরকম ছিল না। প্লাস মাঝখানে সিঙ্গাপুর এয়ারপোর্টে যে ঘুরলাম সেটাও ভালো লাগলো, মানে একটা রিফ্রেশমেন্ট হয়েছে আর কি। আর যখন জানলা দিয়ে আপনি এই ধরনের দৃশ্য দেখবেন, মানে আপনার মানে যতই খারাপ লাগুক না কেন, এই সৃষ্টি, আল্লাহর যে এই সৃষ্টি, যেটা আমরা নিচ থেকে দুনিয়ায়, মানে আমরা পৃথিবীর নিচের থেকে যে অবলোকন করতে পারি না, যখন আমরা ফ্লাইটে উঠি, আমার তো বেশ কয়েকবার ফ্লাইটে ওঠা হয়েছে, সেই সুবাদে আমি এই আকাশ আর এই মেঘ দেখার সৌভাগ্য আমার অনেক হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই সৌভাগ্য দিয়েছে।
আমার স্বামীর উসিলাই দিয়েছে। আমার স্বামী এক্ষেত্রে আমাকে অনেক ইন্সপায়ার করে, চলো ঘুরতে যাই, চলো অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই। আসলে আমার স্বামী চায় বা আমার হাজব্যান্ড চায় যে একটু ঘোরাফেরা পছন্দ, কিন্তু আসলে কি করবে, দেখা যায় চাকরি করে ব্যবসা করে তো আসলে সবার চলা লাগে। অ্যাভেলেবল মানি থাকলে দেখা যায় আপনি মন চাইলে একটা কাজ করতে পারেন, আবার এর ফাঁকে বাচ্চাকেও সময় দিতে হয়, বাচ্চার ভবিষ্যৎ আছে। যখন পরিবারটা আস্তে আস্তে বড় হয়, চাইলে অনেক কিছু আসলে হয়ে ওঠে না, কিন্তু তারপরেও যতটুকু সে পেরেছে করেছে। এই দৃশ্যটা দেখার সৌভাগ্য আমাকে করে দিয়েছে। আমি আসলে এটা দেখলে না আমার মাথা কাজ করে না যে কীভাবে এত ঘন মেঘ আকাশের উপর এরকম বরফের পাহাড়ের মতো থাকে, যেটা নিচে থেকে মানে দাঁড়িয়ে দেখার বোঝার উপায়ই নেই। এবং এইটা যখন সরে যায় মেঘগুলো উপর থেকে, এক একটা মানে জায়গাগুলোকে আপনার এক একটা দ্বীপ মনে হচ্ছে। যেহেতু আমরা ফিলিপিন্সে যাচ্ছি, ফিলিপিন্স হচ্ছে সাগরের শহর বলতে গেলে। এখানে এক একটা আইল্যান্ডের শহর, আমি যদি বলি ছোটো করে আইল্যান্ডের শহর। এক একটা আইল্যান্ডগুলোকে দেখবেন উপর থেকে ছড়ানো ছিটানো, সাগরের মাঝখানে যে ছড়ানো ছিটানো আইল্যান্ডগুলো দেখতে আসলে অদ্ভুত, নীল সবুজে এবং সাদার একটা কম্বিনেশন। আল্লাহর সৃষ্টি, আল্লাহ যে কীভাবে দুনিয়া বানিয়েছে এটা উপর থেকে দেখলে তখন বোঝা যায় যে আল্লাহ কীভাবে এত নিখুঁতভাবে সব কিছু বানিয়েছে। সাগরকে তখন আর সাগর মনে হয় না, তখন মনে হয় ঠান্ডা কোনো জলরাশি। তো যাই হোক, এভাবে দেখতে দেখতে আমরা ফিলিপিন্সে পৌঁছে গিয়েছিলাম। তো আজকে এতটুকুই থাকলো। বাকি বাকি বিশেষ কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আশা করছি ভালো লাগবে। লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দোয়া করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।